পলিটিক্সে ডোন্ট কাউন্ট নাম্বারস। সাফল্য ওইভাবে মূল্যায়ন করা উচিত নয়। এটা এমন নয় যে ইট ইজ এ টিএমসি সুইপ। কেন বলছি এটা টিএমসি সুইপ নয়? আফটার অল কামিং 5 ইয়ার্সে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব সংসদে করবে কারা? দিদির কল্যাণে আমাদের দুজন বিহারী বাবু, একজন মোদিবাবুর রাজ্য থেকে আসা, এইরকম একজন শারীরিকভাবে অশক্ত, অক্ষম, তদুপরি অবাঙালি, এরা বাংলার কি প্রতিনিধিত্ব করবে আমার জানার খুব ইচ্ছে। সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে যে বাংলার মানুষ বারে বারে তাদেরকেই নির্বাচিত করে যারা সংসদে তাদের হয়ে মুখ খোলে না। সুমনদা, যে ঘটনা আমরা দেখলাম যে নির্বাচনের আগে যথেষ্ট বিজেপিকে নিয়ে মাতামাতি চলল, নির্বাচন হলো এবং সেখানে পঞ্চম দফা থেকে শেষ দফা সপ্তম দফা পর্যন্ত আমরা দেখতে পেলাম যে যথেষ্ট হিংসাও দেখা গেল, শুরুর দিকে যদিও সেটা দেখা যায়নি। এবং এক্সিট পোলে আমরা দেখলাম যে ফলাফল, আসল যখন ভোটের রেজাল্ট বেরোলো দেখা গেল সম্পূর্ণ আলাদা। এই ব্যাপারটা হলো কেন? না, এটা যে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে তা তো নয়। আমার মনে হয় এক্সিট পোলের সবচেয়ে বড় সারপ্রাইজটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কেউ আশা করেনি যে কংগ্রেস সমাজবাদী পার্টি জোট মোদি, যোগী, অমিত শাহর নেতৃত্বাধীন বিজেপির চাইতে বেশি আসন পাবে। ওরা যদি তুমি খুব নির্মোহভাবে দেখো তাহলে দেখবে যে ওদের স্ট্রাইক রেট অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে, ওড়িশার ক্ষেত্রে ওরা একেবারে অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছে। ওড়িশার মতো রাজ্যে যে নবীন পটনায়কের এরকম ভরাডুবি হতে পারে, যাকে ওড়িয়াবাসী গত 25 বছর ধরে একদম আরাধ্য জ্ঞানে পুজো করেছে, সেটা কিন্তু এক্সিট পোলেই বেরিয়েছিল। এবং যেহেতু ইউপির এইটা ওরা বুঝতে পারেনি, ওরা 3-4টে স্টেটের ক্ষেত্রে ভুল হয়েছে। এক হচ্ছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের ছাড়াও অনেকগুলো কেস আছে। মহারাষ্ট্রে ওদের দেয়ার প্রজেকশন ওয়েন্ট টোটালি রং। উত্তরপ্রদেশ, বিহার, পার্শিয়ালি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। সুতরাং যদি একটা হোলিস্টিক্যালি জিনিসটাকে দেখা যায় তাহলে দেখা যাবে যে কোনো এক্সিট পোলই আসলে যে বাস্তব চিত্র ভারতবর্ষের রাজনীতির সেটাকে ধরতে পারেনি। এখন এক্সিট পোল বলো বা ওপিনিয়ন পোল বলো, যাই নাম দাও, এগুলো একটা সময় ছিল যখন খুব দক্ষ পেশাদার মানুষেরা করত এবং তাদের এই ব্যাপারে ব্যুৎপত্তি ছিল অসাধারণ। কিন্তু ক্রমে ক্রমে এইটা একটা প্রচারের অস্ত্র হয়ে দাঁড়ালো, খুব দুর্ভাগ্যজনক। আগে এই এক্সিট পোল বা ওপিনিয়ন পোল কন্ডাক্ট করতো কারা? ধরো প্রণয় রয় কিংবা যোগেন্দ্র যাদব, ঠিক আছে? এদের কি করে সেফোলজি করতে হয়, কি করে একটা সুইং জোন টেকনিক তার মধ্যে থেকে বার করতে হয়, এগুলো ওরা খুব সিদ্ধহস্ত ছিল। অ্যান্ড সিন্স দে হ্যাড নো পলিটিক্যাল বায়াস, মানুষ অনেকাংশে তাদের উপর নির্ভর করত এবং করে ফলও পেত। কিন্তু এক্সিট পোল একদম 100-100 সফল হয়েছে এমন তো নয়। ধরো এর চেয়েও বড় সারপ্রাইজ আমার মনে আছে 2004-এ হয়েছে। গোটা ভারতবর্ষ মজে গেছিল ইন্ডিয়া শাইনিংয়ের স্লোগানে। সবাই বিশ্বাস করতে শুরু করেছিল আপকি বার বাজপেয়ী সরকার। হ্যাঁ, আপকি বাড়ি অটল বিহারী, এইটা দিয়ে তার আগের ইলেকশনটা এসেছিল 99-এ, আর 2004-এ ইন্ডিয়া শাইনিং, অর্থাৎ একেবারে ঝাঁ চকচকে রাস্তা, ভারতবর্ষের চেহারা বদলে গেছে, কেমন। কিন্তু দেখা গেল
যে ফল একদম উল্টো। বিজেপি ওই শহরাঞ্চলেই, যে শহরগুলোতে তারা নিজেদের দুর্গ বলে ভাবত, সেখানে ভরাডুবি হলো, উঠে এলো বিকল্প কংগ্রেস এবং কংগ্রেসের সঙ্গে অন্যান্য পার্টি। তখনই কিন্তু প্রথম ইউপিএ গঠিত হলো। ইউপিএ, আমাকে যদি বলো, ইউপিএ সরকারে আসাটা নরেন্দ্র মোদীর একক গরিষ্ঠতা না পাওয়ার চাইতে অনেক অনেক বেশি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ছিল। ঠিক আছে, আলটিমেটলি দেখো গল্পটা কি দাঁড়ালো। আমরা এমন আসলে মেরুকৃত হয়ে গেছি, এবং যেহেতু এই পোলারাইজড অ্যাটমসফিয়ারে আইদার ইউ আর উইথ মি অর উইথ মাই এনিমি। গণতন্ত্রে যে এনিমি বলে কোনো বস্তু হয় না, অ্যাডভার্সারি হতে পারে বড় বা কম্পিটিটর হতে পারে, সেটা কমপ্লিটলি অবলিটারেটেড হয়ে গেছে আমাদের ডিসকোর্স থেকে। তার ফলে আমরা যখন কোনো কিছু বলি তখন অতিশয়োক্তি ছাড়া বলতে পারি না, অতিরঞ্জিত ছাড়া বলতে পারি না, এবং যে যার দলীয় আনুগত্য, এবং সেই আনুগত্যটা যতটা না পেশার তাগিদে তার চাইতে বেশি ব্যক্তিগত তাগিদে, সেই জন্য সব গোলমাল হয়ে গেছে। যেটা কখনো ভারতবর্ষে অতীত হতো না, সেটা হচ্ছে নোবডি ওয়েপনাইজড এক্সিট পোল অ্যাজ এ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটা খুব নক্কারজনকভাবে এবার আমরা সেটা হতে দেখলাম, এবং হতে দেখলাম বলেই যোগেন্দ্র যাদবের মতো স্থিতদি ঠান্ডা মাথার মানুষ, যে কারেক্ট প্রেডিকশন দিচ্ছিল প্রথম দিন থেকে, সে পর্যন্ত র্যাটেলড হয়ে গেল। গতকাল তো আমি একটা ভিডিওই ডেডিকেট করেছি, স্যালুট মাই ফ্রেন্ড বলে। সমস্ত আরেকটা জিনিস যেটা সন্দেহের কারণ ছিল এবার, সেটা হচ্ছে দেখো সব শেয়ালের একরা। 9টা সংস্থা ফলাফল জানিয়েছে, সেই 9টা সংস্থাই একই দিকে ইঙ্গিত করছিল, অর্থাৎ এনডিএ 350+, আর বিজেপি এককভাবে 282+। কেউ কেউ তো 400-র উপর চলে গিয়েছিল। তার ফলে মনে হচ্ছিল যে পরীক্ষার হলে যে কোনো একজন লিখে দিয়েছে সবার খাতা। যদি সমস্ত উত্তর একরকম হয় তাহলে তো যে এক্সামিনার তার প্রথমেই দ্বন্দ্ব হবে, তাই না? আমাদের মনে সন্দেহের উদ্রেক এই কারণেই হচ্ছে। কিন্তু এটা তো গভীর তত্ত্ব তালাশের ব্যাপার। আমি তো হাওয়ায় বলে দিতে পারি না যে এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। অন্তত 2টি সংস্থাকে আমি জানি এই 9টির মধ্যে, বেশ কয়েকটি ভুঁইফোড়, আমি তাদের কোনো ব্যাকগ্রাউন্ড জানি না, তারা কিন্তু তাদের স্ট্রাইক রেট ইজ ভেরি গুড, 95% সাকসেস রেট। তার মধ্যে সবচেয়ে অগ্রগণ্য হচ্ছে মাই ইন্ডিয়া অ্যাক্সিস, যার কর্ণধার হচ্ছে প্রদীপ গুপ্ত। প্রদীপ গুপ্ত কালকে দেখলাম ইন্ডিয়া টুডের স্টুডিওতে এসে ঝরঝর করে কাঁদছেন, এবং সেই কান্নার পিছনে বিজেপি হেরে যাওয়ার বেদনা ছিল না, তিনি যে সঠিকভাবে প্রেডিক্ট করতে পারলেন না তার বেদনা ছিল, একটা পেশাদার মানুষের বেদনা ছিল। এবং সেই বেদনাটা বুঝবে তারাই যারা একই রকমভাবে প্রভাবিত হয়েছে তার দ্বারা। এবং আমি বলবো হ্যাটস অফ টু হিম, যে হি অ্যাডমিটেড যে ইট হ্যাজ বিন মাই মিস্টেক। এবং একটা মানুষ, সে একদম লাইভ ক্যামেরার সামনে স্টুডিওয় হাউ হাউ করে কাঁদছে, রাজদীপ, তারপরে প্রীতি চৌধুরী, ওদের আরেকটা ছেলে আছে, কি যেন নাম বলে যাচ্ছি, হোয়াট এভার, ওরা ওকে উঠে সান্ত্বনা দিচ্ছে, পিঠ চাপড়ে দিচ্ছে। এই দৃশ্যটা আমার খুব ভালো লাগেনি। আরেকটা হচ্ছে দেখো, এই যাদের এবিপি যাদের সঙ্গে করে, যশবন্ত দেশমুখও কিন্তু অ্যাজ সি ভোটার যাকে বলে, ওরাও কিন্তু দে আর প্রিটি প্রফেশনাল, বাট দিস টাইম বোথ হ্যাভ গান রাউন্ড। আর পশ্চিমবঙ্গে একটা স্মোক স্ক্রিন তৈরি হয়েছিল, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট, ইভেন আই ফেল ফর ইট,
আমি আগাগোড়া এগুলোকে কোয়েশ্চেন করে শেষ দিন যখন দেখলাম লোকনীতি আর সিএসডিএসের পোলও একই কথা ইন্ডিকেট করছে, আমিও তখন আমি তার আগের মিনিট পর্যন্ত সংযম রক্ষা করেছি এবং এই এক্সিট পোলগুলোর এফিকেসি নিয়ে প্রশ্ন তুলেছি। কিন্তু সেদিন আমারও আই অলসো লস মাই ওন গার্ডস, সুতরাং আমি অন্যকে দোষ দেবো কী করে। এবং যোগেন্দ্র যাদবকে আমি বন্ধু হিসেবে জানি এবং তাকে পরিচয় দেওয়ার এবং তার কথা বারবার বলার ফলে বাবা কমেন্ট বক্সে কি ট্রোলিং, যতটা না আমার তার চেয়ে 100 গুণ বেশি যোগেন্দ্রর, ঠিক আছে। আর প্রশান্ত কিশোর সাডেনলি বিকেম এ হিরো ফর 48 আওয়ার্স, ঠিক আছে। এবং সে একটা অসভ্যের মতো টুইটও করে দিল যে এর পরে ভবিষ্যতে রাজনীতি এবং ভোট নিয়ে আলোচনা করলে আপনারা খবরদার এই কতগুলো বোকা বোকা ইউটিউবার আর সর্বজ্ঞ স্বয়ম্ভু পণ্ডিতদের কথা শুনে সময় নষ্ট করবেন না। আই ফাউন্ড দিস ইন ভেরি ব্যাড টেস্ট। দেখো, ডেমোক্রেসিতে শেষ কথা হলো লুজার এবং গেইনার দুজনেই থাকবে। ওয়ান ডে ইউ লুজ আই গেইন, অ্যানাদার ডে ইট হ্যাপেন্স কনভার্সলি। কিন্তু আমরা যেটা করে ফেলেছি, একদিকে সমাজটাকে হিন্দু মুসলমান করে দিচ্ছি, যেটা বাংলার রাজনীতির পক্ষে একটা সাংঘাতিক, এর বিষময় ফল যে কোনো দিন ফলতে পারে বলে আমার আশঙ্কা। আরেকটা যেটা করে দিচ্ছি সেটা হচ্ছে আমরা সবাই পার্টিজান হতে পছন্দ করছি। অর্থাৎ ইউ হ্যাভ টু বি এ দিদি সাপোর্টার ওর এ দিদি বেটার। আমাদের জীবন থেকে ধূসর রেখাগুলো, গ্রে এরিয়াগুলো, যেগুলো একটা শিক্ষিত পরিশীলিত মধ্যবিত্ত বাঙালিকে একটা স্বতন্ত্র জায়গা দিত, সেই রেখাটা ক্রমশ মুছতে 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 বিলীয়মান হয়ে গেছে। এটা হচ্ছে মোস্ট আনফর্চুনেট। এখন আমি কোনো মাইক্রো অ্যানালিসিস অফ ওয়েস্ট বেঙ্গল সিটস এখনও করিনি। আমি গতকাল রাতের পরে আজকে সকাল থেকে অন্য লেখায় ব্যস্ত ছিলাম বলে আমি ওই কেন্দ্রবাড়ি ফল দেখাতে পারবো না। তুমি যদি আমাকে বলো সংখ্যার বিচারে বিজেপি গতবার 18 পেয়েছিল, এবার 12টা পেয়েছে, 6টা ফল। একইভাবে 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটি মাত্র আসনে জিতেছিলেন, সেটা তার নিজের। 1998 সালে যিনি 7টা লোকসভা জিতেছিলেন এবং একটা বিশ্বাসযোগ্য বিরোধী ফোর্স হিসেবে তৈরি হচ্ছিলেন, তিনি 2001 সালে একা ছিলেন সংসদে তৃণমূলের শিবরাত্রের চলতে হয়ে। সুতরাং পলিটিক্সে ডোন্ট কাউন্ট নাম্বারস। সাফল্য ওইভাবে মূল্যায়ন করা উচিত নয়। আগে দেখতে হবে কেন্দ্রবাড়ি ফলাফল এবং কোন কেন্দ্রে কি ঘটলো। এটা এমন নয় যে ইট ইজ এ টিএমসি সুইপ। কেন বলছি এটা টিএমসি সুইপ নয়? উত্তরবঙ্গে একমাত্র নিশীথ প্রামাণিক পায়নি। এছাড়া ধরো জলপাইগুড়ি খুব ভালো মার্জিনে জিতেছে, কার্তিক পাল জিতেছে, সুকান্ত জিতেছে, মালদাতে খগেন মুর্মু জিতেছে। সুতরাং ওদের যেগুলো ছিল সেগুলো জিতেছে। অ্যাডিশন হিসেবে দুটো এসছে পূর্ব মেদিনীপুর থেকে। ওরা যেখানে এবার একদম কমপ্লিট মার খেয়েছে সেটা হচ্ছে রাঢ় বাংলা বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের সবকটা দুটো আসনই ওদের ছিল। ওদের বাঁকুড়া পুরুলিয়া ছিল, বিষ্ণুপুর ছিল। তার মধ্যে ওরা কেবলমাত্র পুরুলিয়া আর বিষ্ণুপুর রিটেন করতে পেরেছে, বাকিগুলো হেরে গেছে। এইটা একটা মস্ত বড় দিক। সেটা কেন হেরেছে আমি এখনও বলতে পারবো না। তার কারণ ওখানে কুর্মীরা একটা মস্ত বড় ফ্যাক্টর। কুর্মীরা এখন শিডিউল ট্রাইব হতে চায়
সেই অন্তর্ভুক্তির আন্দোলন তারা অনেকভাবে করেছে, এখনও পর্যন্ত কোনো ফল ফলেনি। কুর্মীরা এবার নিজেদের ক্যান্ডিডেট দিয়েছিল। মাহাতোস ডিটারমিন টু এ লার্জ এক্সটেন্ট দ্য ইলেকট্রাল রেজাল্টস অফ দোজ এরিয়াস। তারা কি করেছে না করেছে বলতে পারবো না। হুগলিতে লকেট হেরে গেছে, আরামবাগে হারাটা খুব সারপ্রাইজিং। লকেট ওয়াজ মানে ইন চপি ওয়াটার অলরেডি। আর বাঙালি হিসেবে আমাকে যদি জিজ্ঞেস করো, দেখো আমি একটু অন্যভাবে দেখি যে আফটার অল কামিং 5 ইয়ার্সে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব সংসদে করবে কারা? দিদির কল্যাণে আমাদের দুজন বিহারী বাবু, একজন মোদিবাবুর রাজ্য থেকে আসা, ঠিক আছে, এই তিনজনের কেউ বাংলা ভাষা জানে না, এরা কেউ বাঙালি নয়। দুজন প্রাক্তন ক্রিকেটার, ঠিক আছে, ইউসুফ পাঠান ঠিক করে 3টে হিন্দি সেন্টেন্সও বলতে পারে না। কীর্তি আজাদের না হয় একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে। কীর্তির বাবা ভগবত আজাদ একদা বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, কংগ্রেসি মুখ্যমন্ত্রী। ওর একটা রাজনীতির ঘটনা আছে, এর আগে বিজেপি করেছে। শত্রুঘ্ন সিনহা, যিনি গতবার প্রায় 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন, বাবুল সুপ্রিয় সিটটা ভেকেট করার পরে এবার তার মার্জিন নেমে এসছে 60,000-এ। 60,000 কোনো মার্জিনই নয় লোকসভা কেন্দ্রে, যেখানে 16 লক্ষ 17 লক্ষ লোক ভোট দেয়। 30-31 হাজার মানুষ উল্টো দিকে চলে এলেই পাশা উল্টে যাবে। শত্রুঘ্ন সিনহার জেতাটা আমার কাছে খুব চাঞ্চল্যকর এই কারণে যে প্রথম কথা ওর বয়স হয়ে গেছে, 80 ঊর্ধ্বে বয়স। 2 নম্বর হচ্ছে ওনার বয়সোচিত কারণে শত্রুঘ্ন এখন খুব হাঁটাচলাও করতে পারে না, ওকে ধরে ধরে তুলতে হয়, ঠিক আছে। এইরকম একজন শারীরিকভাবে অশক্ত, অক্ষম, তদুপরি অবাঙালি, এরা বাংলার কি প্রতিনিধিত্ব করবে আমার জানার খুব ইচ্ছে। একই সঙ্গে আমার জানার খুব ইচ্ছে যে 3টে বাংলা চলচ্চিত্রের 2জন প্রাক্তন আর একজন অলমোস্ট সেমি প্রাক্তন নায়িকা গিয়ে শোভা পাবেন বাংলার আমাদের লোকসভায়। তার মানে দেখো 29-এর মধ্যে 6 চলে গেল। তুমি লক্ষ্য করে দেখেছো 3-4টি কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নীতিগতভাবে প্রচারে যাননি, কেননা তিনি দলের অন্দরে একটা বৃদ্ধতন্ত্রের বিরুদ্ধে একটা স্ট্যান্ড নিয়েছিলেন। সেই স্ট্যান্ডটাকে আমি সমর্থন করি। তিনি বলেছিলেন সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এদের এবার অবসর নেওয়া উচিত সংসদীয় রাজনীতি থেকে। তারা মেন্টর হিসেবে থাকতে পারেন, মার্গদর্শক হিসেবে থাকতে পারেন। বিজেপি যেমন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেই লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী সবাইকে মার্গদর্শক মণ্ডলীর সদস্য করে দিল, মানে হাঁটো, যে ইউ হ্যাভ প্লেড ইউর ইনিংস, নাও ডিক্লেয়ার ইট, ঠিক আছে। এখন এই 3টি বৃদ্ধ যাবে, একজন 75, একজন 80, আর একজন হচ্ছে ইজ অ্যান এম্বারাসমেন্ট, কল্যাণ হচ্ছে। তাহলে 3 আর 3-এ 6 আর 3-এ 9, বাকি রইল 20। এই 20 জনের মধ্যে মহুয়া মৈত্র ছাড়া আর টু অ্যান এক্সটেন্ট কাকলি ঘোষ দস্তিদার ছাড়া কোনো বলিয়ে কইয়ে স্পিকারই নেই। সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে যে বাংলার মানুষ বারে বারে তাদেরকেই নির্বাচিত করে যারা সংসদে তাদের হয়ে মুখ খোলে না। 5 বছরে সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের নেতা হওয়া সত্ত্বেও এবং সংসদে তার সিনিয়রিটির কারণে প্রথম বেঞ্চে বসা সত্ত্বেও উত্তর কলকাতা নিয়ে একটা প্রশ্নও করেনি, ঠিক আছে। দেব এত বোলচাল মেরে গেল, হিজ অ্যাটেন্ডেন্স ইজ ইন লোকসভায় 7%, অর্থাৎ 100 দিন যদি লোকসভা বসে থাকে তাহলে 7 দিন সে ওখানে উপস্থিত ছিল।
আমার বক্তব্য হচ্ছে বাংলা থেকে প্রতিনিধিত্ব করতে যারা লোকসভায় যান, আইদার অ্যাজ এ স্পিকার অর ইভেন অ্যাজ এ রেগুলার অ্যাটেন্ডি, তাদের পারফরমেন্স ইজ বিলো পার। কিন্তু ভোট এমন একটা বস্তু, এখনো পর্যন্ত প্রায় 43 বছর সাংবাদিকতা করেও আমি এই রহস্যের কিনারা করতে পারিনি যে মানুষ কেন কাকে ভোট দেয়। আমার মানদণ্ডে যে লোকটা ইজ এ নন পারফর্মার বা অ্যাবসেন্টি, ধরো অভিষেক বন্দ্যোপাধ্যায় কত একটা 7.5 লক্ষ না কত ভোটে জিতেছে, সেটাও খুব গর্বের সঙ্গে বুকে ব্যাজ পরে যাবে হয়তো প্রথম দিন, তারপরে আর দেখতে পাবে না। হোয়াট ইজ হিজ অ্যাটেন্ডেন্স? গত দুটো টার্মে তো লোকসভায় ছিল, অ্যাটেন্ডেন্স রেট কি? হাউ মেনি ডিবেটস you have participated in? How many questions have you raised? এই যে মানদণ্ডগুলো, এগুলো দিয়েই একজন সাংসদের পারফরমেন্স ডিটারমিন করা। তারপর তুমি কিভাবে তোমার এলাকার উন্নয়নে তুমি এমপি ল্যাডে যে 5 কোটি টাকা করে পাও, সেই টাকাটা সুচারুভাবে খরচা করছো কিনা। একজন যদি খুব মন দিয়ে এই কাজগুলো করে তাহলে কিন্তু তার মান নেই, কিন্তু কজন করে? যখন ভারতবর্ষে সংসদ এসেছিল, লোকসভা হয়েছিল, রাজ্যসভা হয়েছিল, তখন তো জমানা অন্যরকম ছিল। তখন প্রধানমন্ত্রীরাও রোজ কোয়েশ্চেন আওয়ারের সময় থেকে পার্লামেন্টে বসতেন, একেবারে পার্লামেন্ট যখন শেষ হতো তখন উঠতেন, ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে ঢুকতেন এবং বেরোতেন। জওহরলাল নেহরুর মতো লোক এ কাজ করেছেন, আমি অটল বিহারী বাজপেয়ীকে নিজের চোখে করতে দেখেছি, ঠিক আছে? প্রণব মুখোপাধ্যায় করতেন। পৃথিবীর রসাতলে এক, যদি হাউস খোলা থাকে উনি হাউসে থাকবে, যদি হাউস অ্যাডজর্নড হয়ে যায় তাহলে ওনাকে সেন্ট্রাল হলে পাওয়া যাবে। মানে ওয়েন পার্লামেন্ট ইজ ইন সেশন, ইফ ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়ার প্রণব মুখার্জি ইজ, দ্য অনলি ডেস্টিনেশন ইজ পার্লামেন্ট হাউস, নোওয়্যার এলস। পশ্চিমবঙ্গে বিধানসভায় একেবারে খুব মন দিয়ে এই কাজটা করতো একদা সুব্রত মুখোপাধ্যায়, যখন সে অপোজিশনে ছিল, জয়নাল আবেদিন, আব্দুস সাত্তার। সুতরাং এটা হচ্ছে একটা ট্র্যাডিশন, একটা ঘরানা। এখন সংসদটাও হয়ে গেছে ইজ মেজরিটেরিয়ান। কেমন গত 5 বছরে আমরা যা সংসদে আমাদের অভিজ্ঞতা, সেটা গণতন্ত্রের পক্ষে খুব ভালো লক্ষণ নয়। কিন্তু এবার সংসদটা অন্যরকম হবে, তার কারণ ওই যে একটা লাইনে ডাইরেকশন দিয়ে 100 জন 150 জন এমপিকে বের করে দিলাম, একগুচ্ছ ইম্পর্টেন্ট বিল উইদাউট এনি ডিসকাশন পাস করিয়ে দিলাম। এই বাহুল্যগুলো এবার বর্জন হবে।